আমি বের হয়ে যখন চলে আসতেছিলাম তখন পিছন থেকে সে হিন্দিতে বলছিল যে কোত্থেকে যে এই ভিখারিগুলো আসে ইন্ডিয়াতে, যে কোত্থেকে এই ভিখারিগুলো আসে। তো আমরা নাকি ভিখারি, আমরা নাকি বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় গেছি ভিক্ষা করার জন্য। পুরো ইন্ডিয়া ট্রিপে আমি একটা মানুষ পেয়েছি একদম জেনুইন, অর্থাৎ কোনো ধরনের ঝামেলা ছাড়া। বর্তমানে ইন্ডিয়া ও বাংলাদেশের মধ্যে যে উত্তেজনাটা চলতেছে, এর মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যারা আমার রিসেন্ট ভিডিওগুলো দেখেছেন যে আমি কিভাবে ইন্ডিয়াতে গেলাম, যেহেতু ইন্ডিয়ার ভিসা এখন সম্পূর্ণ বন্ধ, আর আমি সেখানে যাওয়ার পর কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা সেটাও অনেকে জানতে চেয়েছেন। তো এই ভিডিওতে আমি সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব, আমার অভিজ্ঞতা আর আমি ভিসা কিভাবে পেলাম সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলি, ইন্ডিয়ার যে ট্যুরিস্ট ভিসা সেটা আমি করেছিলাম আজ থেকে আরও প্রায় 6-7 মাস আগে। ভিসা দেওয়াটা কিন্তু মূলত বন্ধ হয়েছে 5 আগস্টের ছাত্র আন্দোলনের পর থেকে। তো আমি জুন জুলাইতে অ্যাপ্লাই করি, তখন সব কিছু স্বাভাবিক ছিল। তো আমি মূলত ভিসাটা তখনই পাই, আর সেই ভিসাটা কাজে লাগিয়ে আমি মূলত এই নভেম্বরে ইন্ডিয়া ট্যুর দিয়ে আসি। তো এবার আসি সেকেন্ড পার্টে, অর্থাৎ সেখানে যাওয়ার পর আমার কোনো ধরনের সমস্যা হয়েছে কি না। আমি যদি পয়েন্ট আকারে বলি যে ভারতের যারা আছে তাদের ব্যবহার কেমন, তারা মানুষ হিসেবে কেমন, তাহলে বলতে হয় আমি যখন ভারতে প্রথম ঢুকে পা রাখি বর্ডারে, সেখানে পাটা রাখার পরেই আমি যখন একটা সিম কিনতে যাই, সেই সিমটা কেনার সময় আমার সাথে স্ক্যাম করা হয়। অর্থাৎ আপনারা যখন ভারতে যাবেন সিম কিনবেন, ওইখানে অনেক দালালরা থাকে। আপনি দেখবেন আপনাকে চারদিক দিয়ে 3-4 জন ডাকতেছে যে ভাই সিম লাগলে আমার সাথে আসেন। তো আমি আসলে ওইরকম একজনের সাথে যাই, যাওয়ার পর সে আমাকে বলে সিমের দাম হচ্ছে 100 টাকা, অর্থাৎ 100 রুপি, আর প্যাকেজ কিনতে হবে আরও 299 রুপি দিয়ে। তো টোটাল আমার খরচ পড়ে 399 রুপি, অর্থাৎ 400 রুপি। তো সে আমাকে বলে এই 400 রুপি দিয়ে আমি প্যাকেজ সহ সিমটা কিনলে আমি প্রতিদিন 1.5 GB করে ইন্টারনেট পাবো পুরো 1 মাস। তার কথার উপর বিশ্বাস করে আমি যখন সিমটা কিনি, তখন আমি কেনার পর দেখলাম সিমটা অ্যাক্টিভ হওয়ার পর আমার ফোনে মেসেজ আসলো যে আমি প্রতিদিন 1 GB করে পাবো। অর্থাৎ সে আমাকে বলেছিল 1.5 GB করে দিবে, কিন্তু সিমটা অ্যাক্টিভেশন হওয়ার পর আমি সেখানে মেসেজ আসে যে আমি প্রতিদিন 1 GB করে পাবো। তো আমি প্রথমেই এই ধরাটা খেলাম ইন্ডিয়াতে। তো আসলে পরে জানতে পারলাম যে আসলে ওরা এই কাজগুলোই করে সবার সাথে। ট্যুরিস্ট যারা বাংলাদেশ থেকে যায় ওদেরকে এভাবে উল্টোপাল্টা বুঝিয়ে সরাসরি মিথ্যা কথা বলে এভাবে সিমগুলো বিক্রি করে। তো যাই হোক, সিম কেনার পর আমি ইন্ডিয়ার বর্ডার থেকে যখন আমি রয়্যাল কোচ বাসে উঠলাম, তখন সেই বাসটা সরাসরি আমাকে কলকাতা নামিয়ে দেয়। তো কলকাতা নামার পর বাস যেখানে নামায় ঠিক সেখানে আবার অনেকগুলো দালাল থাকে, যারা আবার বাস থেকে নামার সাথে সাথে আপনাকে নিয়ে বিভিন্ন হোটেলে যাবে, আপনাকে সে হোটেলে উঠিয়ে দিবে। তো বিনিময়ে সে হয়তো হোটেল থেকে কিছু কমিশন পায়। তো যাই হোক, আমিও এরকম একটা লোকের পাল্লায় পড়ি। তো সে আমাকে 2-3টা হোটেলে নিয়ে যায় ঘুরায়, তারপর সেখান থেকে আমি একটা হোটেলে উঠি। তো এখানে বলে রাখা ভালো যে আমার পুরো ইন্ডিয়া ট্রিপের মধ্যে আমি একটা লোককে পেয়েছি যে আসলে খুবই ভালো, যার ব্যবহারও খুব ভালো, আর তার কাছ থেকে আমি অনেক ধরনের হেল্প পেয়েছি। সেটা হচ্ছে সেই হোটেলের যিনি ম্যানেজার ছিলেন, অবশ্যই ওনার নামটা উল্লেখ করতেই হয়। তো ওনার নাম হচ্ছে ডাবলু, সবাই ওনাকে ডাবলুদা বলে ডাকে। ডাবলুদা আমাকে বিভিন্নভাবে আমাকে হেল্প করেছে বিভিন্ন বিষয়ে। পুরো ইন্ডিয়া ট্রিপে আমি একটা মানুষ পেয়েছি একদম জেনুইন, অর্থাৎ কোনো ধরনের ঝামেলা ছাড়া। এছাড়া আমি ইন্ডিয়াতে যখন ঘুরেছি আমি বেশিরভাগ সময় উবার নিয়েছি, অর্থাৎ আমি যেহেতু সিঙ্গেল গিয়েছিলাম, আমি যাতায়াতের জন্য সবসময় উবারে বাইক দিয়ে যাতায়াত করেছি। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমাদের বাংলাদেশে উবারে বাইক ডাকার পর আমরা উবারে যে অ্যাপের মধ্যে যে ভাড়াটা শো করে, আমরা কিন্তু ওই ভাড়াটাই আমরা তাকে দেই। কিন্তু ইন্ডিয়াতে আমি যতবার উবারে চড়েছি, রাইডার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার পর সে আমার লোকেশনে আসার পর সে বলতেছে যে ভাই অ্যাপে তো এত দেখাচ্ছে, আপনি আমাকে বাড়িয়ে দিয়েন। অর্থাৎ অ্যাপে যে ভাড়াটা শো করতো তারা আমার কাছ থেকে 40-50 রুপি এক্সট্রা আরও ভাড়া নিয়ে দাবি করতো। অর্থাৎ ধরুন অ্যাপে যদি আসলো 80 রুপি, তো তারা আরও সেখান থেকে 40-50 রুপি অ্যাড করে বলতো যে ভাই আপনি আমাকে 130 রুপি দিয়েন বা 140 রুপি দিয়েন। তো আমি যখন জিজ্ঞেস করলাম যে ভাই অ্যাপে যা আসছে আমি তো সেটাই দিব, তাই না? তো ওরা বলতেছে ভাই আমি এত দূর থেকে আসি, আপনি ট্যাক্সিতে গেলে তো এর থেকে 3 গুণ বেশি ভাড়া দিয়ে যেতেন। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি 3 গুণ ভাড়া না দেওয়ার জন্যই তো আমি আসলে উবারে বাইক কল করেছি, তাই না? ভাড়া কম দেখে। তো আমি যতবারই উবারে উঠেছি আমার এই একই এক্সপিরিয়েন্স হয়েছে। আমি যতগুলো রাইডার পেয়েছি সবাই এই একই কাজ করে। তো
তো আমি জানি না আসলে লোকালদের সাথেও কি ওরা এই একই আচরণ করে, নাকি শুধুমাত্র ট্যুরিস্ট বা বাংলাদেশি দেখলে এই আচরণ করে। এই গেল উবারের স্ক্যাম। তারপর আসি আমি নিউ মার্কেটে একটা রেস্টুরেন্টে নাস্তা করার জন্য ঢুকি সন্ধ্যার সময়। তো হালকা পাতলা নাস্তার জন্য আমি পরোটার মতো, ওদের ওখানে পরোটা না রুটি, মানে আসলে এটা কি, এটা পরোটাও বলা যায় না আবার রুটিও না, আমরা বাংলাদেশে যেটা খাই মাঝামাঝি একটা অবস্থা। জানি না ওরা এটা কিভাবে তৈরি করে। তো আমি ওগুলো 2 পিস নেই, আর সাথে ওদের ঘুগনি বা কিছু একটা বলে, আমি এটার নাম জানি না, অনেকটা বুটের ডালের মতো দেখতে। তো আমি দেখছিলাম যে ওখানে সবাই এই জিনিসটা খাচ্ছে, আমি তখন ভাবলাম হয়তো এই জিনিসটা এখানে খুব পপুলার, তো আমিও এটাই অর্ডার করি। খাওয়ার পর আমি যখন বিল দিতে গেলাম তখন আমি শুনলাম যে আমার বিল এসেছে 80 রুপি। তো আমার কাছে একটু খটকা লাগলো তখন, যে আসলে মাঝারি সাইজের দুটো পরোটা বা রুটি যাই বলি না কেন, আর সাথে এই ডালটা কিভাবে 80 রুপি হয় আমি এটা বুঝতে পারছিলাম না। আমি যেহেতু দাম জিজ্ঞেস করে আগে খাইনি, তাই আমাকে আসলে বাধ্য হয়েই সেই 80 রুপি ওদেরকে দিয়ে আসতে হয়। তারপর আমি বের হওয়ার পর বুঝতে পারি যে আসলে এখানেও আমার সাথে প্রতারণা করা হয়েছে। অর্থাৎ আমি যখন দেখেছি বাংলাদেশ থেকে গিয়েছি, তো তখন ওরা আমাকে ফাঁদে ফেলে আমার কাছ থেকে বেশি টাকা নিয়েছে। এই গেল ছোটোখাটো 2-1টা ঘটনা। তারপর দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমি নিউ মার্কেটে যখন গিয়েছি তখন সেখানে আমি কিছু কেনাকাটা করার জন্য গিয়েছি। সেখানে দোকানদার যারা আছে তাদের ব্যবহার খুবই খারাপ। অর্থাৎ বাংলাদেশ থেকে যেসব ট্যুরিস্টরা যায় তাদের সাথে ওদের বিহেভিয়ার খুবই খারাপ থাকে। প্রথমত ওরা একটা জিনিসের দাম সেটার অরিজিনাল দাম থেকে 3-4-5 গুণ বেশি বলবে। তারপর আপনি যখন বার্গেনিং করতে যাবেন তখন আপনি একটা যখন কমিয়ে দাম বলবেন তখন ওরা এত বাজেভাবে আপনাকে ট্রিট করবে, আপনার মনে হবে যেন আপনি সেখানে ফ্রিতে কোনো কিছু নিতে গেছেন। ওরা অনেক সময় খুব খারাপ কথাও বলে হিন্দিতে, বাংলাদেশিদেরকে অনেক সময় ভিখারিও বলে। তো এমনও হয়েছে আমি একটা দোকান থেকে বের হয়ে, আমার যখন দামে হয়নি, আমি বের হয়ে যখন চলে আসতেছিলাম তখন পিছন থেকে সে হিন্দিতে বলছিল যে কোত্থেকে যে এই ভিখারিগুলো আসে ইন্ডিয়াতে, যে কোত্থেকে এই ভিখারিগুলো আসে। তো আমরা নাকি ভিখারি, আমরা নাকি বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় গেছি ভিক্ষা করার জন্য। তো আমি আর কোনো রিপ্লাই দেই নেই ওনার কথা, কেননা সেখানে সবার ইউনিটি খুব শক্ত। দেখা গেল আমি কোনো রিপ্লাই দিলে তখন ওরা জোট বেঁধে আশেপাশে যারা আছে সবাই মিলে আমাকে উল্টো শাসিয়ে দিবে। তো এরকম দোকানদাররা অনেক খারাপ ব্যবহার করেছে, কিন্তু আমি কোনোটাই কোনো রিপ্লাই দেইনি, কেননা ওরা সবসময় একটা ঝামেলা বাঁধানোর তালেই থাকে। ওরা চায় যে ওরা আপনাকে একটা খারাপ কথা বলবে, আর সেটা শুনে আপনার একটা রাগ উঠুক, আপনি ওনাকে একটা রিপ্লাই দেন, আর সেটা নিয়ে ওরা যাতে আরও সেই ঝামেলাটা বড় করতে পারে। আমি আসলে সেই সুযোগটা ওদের কাউকে দেইনি। এই ছিল ঘটনা। তো এরকম আরও অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে। তো আমি যা বুঝতে পারলাম ওরা বাংলাদেশিদের প্রতি অতটা আন্তরিক না। অর্থাৎ ওরা যখনই বুঝতে পারে যে আপনি বাংলাদেশ থেকে গিয়েছেন, ওরা সবসময় ওই তালেই থাকবে যে কিভাবে আপনাকে সহজ বাংলায় আপনাকে বাস দেওয়া যায়। তো এই ক্ষেত্রে আপনি যদি একটু সচেতন থাকেন তাহলে ওদের এই ফাঁদ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তো এই ছিল মূলত আমার ইন্ডিয়া ট্যুরের এক্সপিরিয়েন্স। তো আমি একটা কথা অবশ্যই বলবো যে সব জায়গার সব মানুষ যেমন ভালো হয় না, তেমনি সব মানুষ খারাপও হয় না। হয়তো আমার সাথে যাদের সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, কথা হয়েছে, তাদের বেশিরভাগের মধ্যেই আমি খারাপ পেয়েছি বেশি, কিন্তু তার পাশাপাশি বেশ কয়েকজন ভালো মানুষও ছিল। যেমন যদি উল্লেখ করে বলি তাহলে আমি যে বাসে গিয়েছিলাম রয়্যাল কোচ, সেই বাসের যে সুপারভাইজার, ওনার নাম হচ্ছে সাদ্দাম ভাই। তো উনি খুবই হেল্পফুল ছিল। আমার পুরো জার্নিতে ওনার সাথে আমি খুব সুন্দর কথা বলে গল্প করতে করতে গিয়েছি, এবং আমি ইন্ডিয়াতে গিয়ে ওনার সাথে কলকাতা থাকা অবস্থায় আমি ওনার সাথে যোগাযোগ রেখেছি। তো উনি আমাকে অনেক বিষয়ে হেল্প করেছে। তো আসার সময়ও তাই আমি ওনার বাসে করেই আমি আবার ব্যাক করি। তো এরকম ভালো মানুষের দেখা আমি যেমন পেয়েছি, তেমন খারাপ মানুষের সংখ্যাও ছিল মোটামুটি চোখে পড়ার মতো। আমি সবশেষে একটা কথাই বলবো আপনাদের, যে এই মুহূর্তে যারা ইন্ডিয়াতে যাবার প্ল্যান করছেন তারা এই মুহূর্তে ইন্ডিয়াতে না গেলেই ভালো। কেননা বর্তমানে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যে ঝামেলাটা হচ্ছে, তাতে বাংলাদেশি হিসেবে আপনি ইন্ডিয়াতে গিয়ে বড় ধরনের কোনো বিড়ম্বনা বা বিপদে পড়তেই পারেন, সেই চান্সই অনেক বেশি। তো যাদের ভিসা আছে তারা একটু অপেক্ষা করেন, পরিস্থিতিটা একটু ঠান্ডা হোক, তারপর আপনারা প্ল্যান করেন। আর নতুন ভিসা যেহেতু বর্তমানে বন্ধ রয়েছে, তাই আপনারা যাদের ভিসা নেই তারা চাইলেও এখন ভিসা করতে পারবেন না। তবে আমি মনে করি এখন ইন্ডিয়াতে না যাওয়াই বেটার। সবশেষে একটা কথাই বলবো, আমরা মানুষ,
ধর্ম জাতি পরিচয়ের পরেও আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা সবাই মানুষ। তাই আমরা সবাই একে অপরকে সহযোগিতা করার চেষ্টা করব। পাশাপাশি বাংলাদেশেও আমাদের অবস্থানরত ইন্ডিয়ার যে ভাই বোনেরা রয়েছে, আমরা তাদের প্রতি আরও হেল্পফুল হব। আমাদের দ্বারা তাদের যেন কোনো ক্ষতি না হয় বা তারা কোনো কষ্ট না পায়, সেই বিষয়টা আমরা খেয়াল রাখবো। আর ভারতের কোনো ভাই বোন যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে তাদের উদ্দেশ্য আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে বাংলাদেশিরা কিন্তু আপনাদের সাথে কোনো গ্যাঞ্জাম করতে যায় না। প্রতি বছর বাংলাদেশ থেকে অসংখ্য ট্যুরিস্ট ইন্ডিয়াতে ঘুরতে যায়। তো আপনাদের উচিত আপনাদের দেশের সম্মানটা বজায় রাখা। তো আপনাদেরও আসলে উচিত যে একজন ভিন দেশের নাগরিকের সাথে ভালো আচরণ করা। তাতে আপনাদের দেশের সম্মান যেমন বাড়বে, তেমনি ভারতের প্রতি বাংলাদেশের মানুষের একটা পজিটিভ ধারণাও আসবে। ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি ইন্ডিয়া ভ্রমণ সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যে কোনো ধরনের সহযোগিতা বা পরামর্শ প্রয়োজন হলেও আমাকে নির্দ্বিধায় নক করতে পারেন। আর সবচেয়ে কম খরচের মধ্যে কিভাবে ইন্ডিয়াতে ট্যুর দেওয়া যায় সে বিষয়ে যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড স্টে উইথ ট্রাভেল এক্স বাংলাদেশ।